এখন আপনারা যে ঘটনাটা এই এপিসোডে শুনবেন, সেই ঘটনাটা একটা হাসপাতালে ঘটে যাওয়া অত্যন্ত কষ্টের একটা ঘটনা। এবং যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু সেই হাসপাতালেরই গাইনোকোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানকারই উনি নার্স। উনি ঝাড়খণ্ডের একটি সরকারি হাসপাতালে কর্মরত এবং ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ওই 9-10 বছর আগে। আজকের এই ঘটনাটা যখন আপনারাও পুরোটা শুনবেন, আপনারা বুঝতে পারবেন যে মেয়েদের অবস্থান এখন হয়তো আগের থেকে ওভারঅল অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু মেয়েদের অবস্থান খুব একটা পরিবর্তন হয়নি। এখনও সমাজের চাপ, কোনো কিছু এদিক ওদিক হলে সব থেকে বেশি একটি মেয়েকেই কিন্তু সাফার করতে হয়, এবং তার বয়স যাই হোক না কেন তাকেই কিন্তু কাঠগোড়ায় সবার আগে দাঁড় করায়। কিছু কিছু মেয়েদের জীবন হয়তো পড়াশুনো করার সাথে সাথে, চাকরি বাকরি করার সাথে সাথে অনেকটা পাল্টেছে। তারা হয়তো এখন অনেক কথা বলতে পারে, তারা নিজেদের ভালোটা বুঝতে পারে, কিন্তু এখনও এমন অনেক মেয়েরা আছে যারা কিন্তু এখনও বঞ্চিত। এখনও তারা জানে না যে তাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে নিজেদের কথা বলতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, সেটা কিন্তু আজও তারা জানে না। এবং সেই জন্য কিন্তু এখনও অনেক জায়গাতেই, শুধুমাত্র গ্রাম বলে আমি বলবো না, শহরেরও অনেক জায়গায় এমন অনেক ঘটনা ঘটে যায় অনেক বাড়িতে, যেখানে কিন্তু মেয়েটিকেই সাফার করতে হয়। আমি আজকের ঘটনাটা স্পেশালি বলবো, সকলে মন দিয়ে শুনুন এবং পারলে একটু বেশি বেশি করে আজকের এই ঘটনাটা সকলের সাথে শেয়ার করে দিন, কারণ এই ঘটনাগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি কিন্তু মানুষকে সচেতন করা যাবে। এবং এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র মেয়েটির জীবনকে কেন্দ্র করে নয়, এটা কিন্তু একটা একটা সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভৌত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভৌত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যিই যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, পুরো ঘটনাটা শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু ইমেল করে আপনারা পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, সঙ্গত কারণেই সেটা ঘটনাটা শুনলেও আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। উনি ওনার নিজের নামটা প্রকাশ করতে বারণ করেছেন। তো আমি এই ঘটনাটা যখন বলবো, আমি ওনাকে নার্স দিদি বলেই সম্বোধন করছি। উনি আমাদের চ্যানেলের ঘটনা শুনতে খুব ভালোবাসেন জানিয়েছেন, এবং উনি আমাদের চ্যানেলে প্রায় সব ঘটনাই শুনে ফেলেছেন। তো উনি ওনার জীবনে, শুধু ওনার জীবনে বললে ভুল হবে, ওনার নিজের দেখা, ওনার যে কর্মস্থল, উনি এখনও সেই হাসপাতালেই কর্মরত, এবং সেখানে আজ থেকে প্রায় 10 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটা প্রথম থেকে কিন্তু সেই ঘটনার সাক্ষী উনি আছেন। তো উনি ঝাড়খণ্ডের সেই সরকারি যে হাসপাতাল, সেই হাসপাতালের গাইনোকোলজি ডিপার্টমেন্টে উনি কাজ করেন। তো যখন ওপিডি চলে, যখন আউটডোর পেশেন্ট হয়, সেই সময় উনি ওখানে থাকেন, এবং যখন গাইনোকোলজি ডিপার্টমেন্টে যখন কোনো ডেলিভারি হয়, বেবি ডেলিভারি বা এই ধরনের কোনো কাজকর্ম হয়, সেখানেও উনি থাকেন। তো প্রত্যেক দিন সেখানে প্রচুর প্রচুর পেশেন্ট আসে গাইনোকোলজি ডিপার্টমেন্টে দেখাতে। বেশিরভাগই হয়তো ডেলিভারি সংক্রান্ত, বা হয়তো অন্যান্য বিভিন্ন গাইনোকোলজিক্যাল যেসব মহিলাদের যে সমস্যাগুলো থাকে, সে সমস্ত সমস্যা নিয়েও অনেকে আসে। এটা খুব চেনা ছবি, সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যেই ওনার সময় কাটে। তো আজ থেকে 10 বছর আগে, প্রায় 10 বছর আগে, উনি হঠাৎ করেই দেখেন যে মোটামুটি যখন ওপিডি আওয়ার শেষ হয়ে গেছে, দুটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে দুটো অনেকক্ষণ থেকেই ওখানে দাঁড়িয়ে ছিল, বাট কি করবে বুঝতে পারছে না, কোথায় দেখাবে, কার সাথে কথা বলবে। এবং মেয়ে দুটো নিজেদের মধ্যে খুব আস্তে আস্তে কথা বলছে, এবং ওরা বারবার খালি এদিক ওদিক দেখছে। মেয়ে দুটো দুজনে চুড়িদার পরেছিল,
এবং চুড়িদারের ওড়না দিয়ে ওদের মুখ দুটো ঢাকা, মানে কিছুটা ঢাকা আর কি। এবং মেয়ে দুটো বারবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে, মানে কারোকে মানে ভাবছে যে কারোকে হয়তো কিছু একটা জিজ্ঞেস করবে বা কিছু একটা বলতে চাইছে, বাট সামহাও বলতে পারছে না। তো এই নার্স দিদি ব্যাপারটা লক্ষ্য করেন, মানে যেহেতু পেশেন্টের প্রচণ্ড চাপ ছিল, তো উনি প্রথমে যখন মেয়ে দুটোকে দেখে ভেবেছে হয়তো ওরা মানে কোনো পেশেন্টের সাথে এসেছে, পেশেন্ট হয়তো দেখাতে এসেছে, তারপর হয়তো চলে যাবে। কিন্তু অনেকক্ষণ থেকে যখন দেখছে যে মেয়ে দুটো বারবার এদিক ওদিক করছে, তখন উনি মেয়ে দুটোকে ডেকে জিজ্ঞেস করেছে যে তোমরা কি এখানে কারোর সাথে এসেছো? তো মেয়ে দুটো একটুখানি ঘাবড়ে যায় কথাটা শুনে, তো বলছে যে না, আমরা ডাক্তার দেখাবো। মানে মানে একটি মেয়ে বলে যে আমরা ডাক্তার দেখাবো, তখন অন্য মেয়েটি বলছে মানে আমি দেখাবো, ও আমার সাথে এসেছে। তো তখন উনি না একটুখানি অবাক হয়, কারণ ঝাড়খণ্ডের যে সরকারি হাসপাতালটা যেখানে আর কি, সেই জায়গাটায় মানে দুটো মেয়ে, আর মেয়ে দুটোর কিন্তু বয়স বেশি না, ওই 16-17 ম্যাক্সিমাম হবে, 15 থেকে 17-র মধ্যে বয়স হবে। এবার এই বয়সী মেয়ে যখন সাধারণত ডাক্তার দেখাতে আসে, অবভিয়াসলি তাদের মা বা বাবার সাথে আসে বা পরিবারের আরও লোকজনের সাথে আসে। তো স্বাভাবিকভাবে উনি প্রশ্ন করেছে যে তোমাদের সাথে বাড়ির বড় কেউ আসেনি? তখন মেয়ে দুটো না চুপ করে আছে। তখন কিছুক্ষণ পরে বলছে না, মানে বাড়ির লোক আসবে, তো তার আগে আমরা এসছি দেখাতে। তো তখন এই নার্স দিদি বলছে যে ডাক্তার মানে যিনি আর কি মহিলা ডাক্তার ছিলেন ওইখানে, ওই হাসপাতালে ম্যাডাম আর কি, তো বলছে যে উনি তো বেরিয়ে গেছে, উনি আবার কালকে আসবে। তো তখন অন্য যে মেয়েটি ছিল, মানে যে মেয়েটি আর কি বলেছে, মানে ওর সাথে এসছিল, তো সে বলছে যে আপনি নার্স দিদি? তো ইনি বলছেন হ্যাঁ আমি নার্স। তো তখন ওই মেয়েটি না মানে ওকে কানে কানে কিছু একটা বলে, মানে একদম এই ঘটনাগুলো কিন্তু ওনার সামনেই ঘটছে। তো অন্য মেয়েটি কানে কানে কিছু একটা ওই মেয়েটিকে বলেছে, মানে যাকে আর কি দেখাতে এনেছে। তো ওরা দুজনেই তখন মানে ওনার সামনে মানে পা হাঁটু গেড়ে বসে বলছে যে আপনি একটু ওকে দেখে দিন না, আপনি একটু ওকে দেখে দিন না, আপনি তো নার্স দিদি, আপনি একটু ওকে দেখে দিন। তো নার্স দিদি একটু ঘাবড়ে গেছে যে কী রে বাবা, মেয়ে দুটো এরকম করছে কেন? ওরা বললো ডাক্তার দেখাতে এসছে, এবং ওরা যখন এসছে তখন কিন্তু ডাক্তার যিনি লেডি ডক্টর ছিলেন, গাইনোকোলজিস্ট, তিনি কিন্তু ওখানে ছিলেন। এবার যেহেতু বুঝতেই পারছে সরকারি হাসপাতাল, প্রচুর পেশেন্টের চাপ থাকে, তো তখন উনি বলছেন যে তোমরা এখানে এসে মানে লাইন দাওনি কেন? এখানে তো ম্যাডাম ছিলেন, এই 15-20 মিনিট হয়েছে, উনি বেরিয়ে গেছেন। তো তখন বলছেন যে না, আপনি একটু ওকে দেখে দিন না, খুব দরকার আমাদের, আমরা অনেক দূর থেকে এসেছি, খুব দরকার। তো তখন ওনার তো ভাবে দেখার কথা নয়, তো যখন দেখছি যে বারবার মেয়ে দুটো বলছে, রিকোয়েস্ট করছে, তো তখন বলছে ঠিক আছে তুমি এখানে এসে বসো। তো তখন নার্স দিদি বলছে যে কী সমস্যা হয়েছে ওর? তো তখন না মেয়েটা চুপ করে আছে, মানে দুটো মেয়েই চুপ করে আছে। তো তখন নার্স দিদির একটু বিরক্ত লাগে যে একে তো বলছিল দেখতে 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 দেখতে, এবার যখন আমি জিজ্ঞেস করছি যে মানে প্রথম যখন কেউ আসে ডাক্তারের কাছে, সবার আগে তো ডাক্তার হলেও সেই একই প্রশ্ন করবে না যে কী সমস্যা, তো নার্স দিদিও সেই প্রশ্নই করেছে। তো তখন মেয়ে দুটো চুপ করে আছে। তো অন্য মেয়েটা আর কি, যে আর কি ওকে নিয়ে এসেছে দেখাতে, সে তখন বলছে যে ওর না মাঝে মধ্যে পেটে ব্যথা করছে। তো তখন বলছে যে আচ্ছা পেটে ব্যথা করছে, তো তুমি কি খেয়েছিলে? মানে নর্মাল, হয়তো উনি ভেবেছেন যে কিছু একটা হয়তো খেয়েছে, গ্যাস অ্যাসিডিটি হয়েছে, সেই জন্য পেটে ব্যথা করছে। তো তখন আর কি ওই মেয়েটা বলছে যে ডাল আর ভাত খেয়েছে নাকি মেয়েটা। তো ওই মেয়েটা, যে মেয়েটাকে আর কি দেখাতে এনেছে, তো সেই মেয়েটি তারপরে বলছে যে না, আমার আসলে মানে বারবার পিরিয়ড হচ্ছে এরকম করে বলছে। তো যখন বলেছে যে বারবার পিরিয়ড হচ্ছে, তখন ওনার একটু ব্যাপারটা খটকা লাগে, যে তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস। এবার উনি তখন ভাবলো যে আচ্ছা মেয়ে দুটো তো অত কিছু বুঝতে পারছে না, বোঝাই যাচ্ছে, কারণ মেয়ে দুটো এসেছে অনেক আগেই, কিন্তু এদিক ওদিক বারবার ঘোরাফেরা করছে। তো তখন উনি ভাবছে যে তাহলে কি এমার্জেন্সিতে যে ডাক্তার আছে তার কাছে নিয়ে যাবো মেয়ে দুটোকে। তো উনি ভাবলো যে আগে জিজ্ঞেস করি মেয়ে দুটো কোথায় থাকে। তো উনি জিজ্ঞেস করেছে কোথায় থাকো। তো তখন মেয়ে দুটো যে গ্রামের নাম বলে, সেটা কিন্তু ওই হাসপাতাল থেকে খুব একটা কাছে নয়। তো বলছে তোমরা কী করে এসছো? তো তখন বলছে আমরা এরকম বাস ধরে এসেছি।
তো তখন না ওনার একটুখানি আবার সন্দেহ হয় মেয়ে দুটোর উপরে। তো উনি তখন বলছে যে তুমি ওকে নিয়ে এসেছো কেন, ওর বাড়ির লোক কোথায়? তখন বলছে যে না, একবার বলছে ওর বাড়িতে কেউ নেই, একবার বলছে ওর বাড়ির লোক অসুস্থ, মানে কথার মধ্যে একটু অসংলগ্ন ব্যাপার আছে। যাই হোক, তো এই মানে নার্স দিদির কিন্তু মেয়ে দুটোর কথাবার্তায় একটুখানি ডিসক্রিপেন্সি মনে হয়, যে কিছু একটা ব্যাপার আছে। কিন্তু মেয়েটা, মানে যে মেয়েটাকে দেখাতে এনেছে সেই মেয়েটার কিন্তু মানে যখন আর কি বসলো বা ওরা যখন হেঁটে ঢুকলো ঘরের ভিতরে, নার্স দিদি খেয়াল করে যে ওই মেয়েটির হাঁটতে একটু হলেও অসুবিধে হচ্ছে। এবার দেখুন, যারা এই ধরনের মেডিকেল সার্ভিস প্রোভাইড করে তাদের প্রথম বিষয়টাই হচ্ছে তারা কিন্তু কখনোই পেশেন্টকে জাজ করতে পারে না। পেশেন্ট তার কাছে আসবে, ডাক্তার বা নার্স তারা তাদের পরিষেবা দেবে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তারপরে ঠিক ভুল কি হলো, কি করে হলো, সেসব পরের কথা, আগে তো তাকে চিকিৎসাটা করাতে হবে। তো নার্স দিদি তখন মেয়েটিকে বললো যে তুমি এখানটা একটু শুতে পারবে। তো মেয়েটা শুয়েছে। শোয়ার পরে উনি একটু পালস ফালসগুলো চেক করেছে, তো দেখছে যে সেগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা অস্বস্তি হচ্ছে। এবং মেয়েটা রোগা মানে একদম যা হয় আর কি, একটা ছিমছিমে রোগা মেয়ে। তো ওনার না মানে মেয়েটাকে দিয়ে একটু সন্দেহ হয়, মানে ও জিজ্ঞেস করে আর কি, মানে নার্স দিদি জিজ্ঞেস করে যে তোমার কি কি সমস্যা হচ্ছে এখন। তো বলছে হালকা মাথা ঘুরছে, এই হচ্ছে ওই হচ্ছে সব বলেছে। তো ওনার একটু সন্দেহ হয়। উনি তখন মানে মেয়েটাকে কিছু বলেনি, বলেছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো। উনি ভিতরে ঢুকে ওনাদের ওখানে কিছু প্রেগনেন্সি টেস্ট কিট ছিল, তো প্রেগনেন্সি টেস্ট কিট ওখান থেকে একটা নিয়ে ওই মেয়েটিকে বলেছে যে তুমি একটা কাপ দেয়, বলেছে যে তুমি ইউরিন পাস করো, আর ইউরিনে এই কিটটা চুবিয়ে রেখে আমাকে কিছু মানে এসে দেখাও। এবার নার্স দিদি ভেবেছিলেন যে এই মেয়েটি হয়তো এই বিষয়টা খুব একটা বুঝতে পারবে না। তো ওই টেস্ট কিটটা দেখে দুটো মেয়েরই মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। মানে ওই যে নার্স দিদি ওনাদেরকে ওই টেস্ট কিটটা দিয়েছে, এটা দেখে না মেয়ে দুটো খুব চমকে গেছে। তো মেয়েটা মানে নেবে না টেস্ট কিটটা, মানে ও বলছে না না আমি এসব করবো না, আমি এসব করবো না। তো তখন বলছে যে ঠিক আছে তুমি তাহলে করো না, তাহলে চলো তোমাদেরকে আমি ইমার্জেন্সিতে যে ডাক্তার আছে আমি তার কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। তো তখন মেয়ে দুটো আরও ভয় পেয়ে গেছে। তো তখন নার্স দিদি দেখছে যে না মেয়ে দুটো ভয় পেয়ে যাচ্ছে, আর বিশেষত যে মেয়েটাকে আর কি এনেছে যাকে দেখানোর জন্য, সেই মেয়েটি এমনি খুব মানে ভয়ে আছে। তো ওর সাথে একটু ভালো করে কথাবার্তা বলে উনি মেয়েটাকে রাজি করায়। তো মেয়েটা বাথরুমে ঢুকেছে, এরকম স্যাম্পল দিয়ে টেস্ট করেছে, টেস্ট করে কাগজ মানে যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের মধ্যে করে টেস্ট কিটটা এসে ওনাকে দিয়েছে। তো উনি টেস্ট কিটটা দেখেছে। এবার দেখার পরে উনি মানে খুব একটা অবাক হননি, কারণ উনি সেই সময়ে প্রায় এই নার্সিং প্রফেশনে রয়েছেন, প্রায় 8-9 বছর হয়ে গেছে, মোটামুটি একটা অভিজ্ঞতা তো ওনার হয়েইছে। তো উনি তখন বলে, কিছু বলে না আর কি, বলে যে তুমি কালকে তোমার বাড়ির লোককে নিয়ে আসবে। এবার বাড়ির লোককে নিয়ে আসার কথা যে মাত্র বলেছে, ওই মেয়ে দুটোই মানে প্রচণ্ড আর কি ঘাবড়ে গেছে। বলছে যে কি আছে, ওই কি রেজাল্ট এলো, কি হলো? তখন বলছে না সেরকম কিছু না, আমি তোমার বাড়ির লোক আসুক, আমি কথা বলবো, কোনো চিন্তার কিছু নেই, তুমি ভয় পেও না, চিন্তা করো না, কোনো চিন্তা করার মতো কিছু ঘটেনি। তো নার্স দিদি মানে ওদের সামনে নিজেকেও আর কি খুব মানে ক্যাজুয়াল দেখানোর চেষ্টা করছে, বাট উনি না নিজেও ক্যাজুয়াল থাকতে পারছে না। তো উনি মনে মনে ভাবছে যে কি করা যায়। এবার কাউকে তো হাসপাতালে আরও ঘটনাটা কাউকে এবার জানাতে হবে, উনি ভাবছেন যে কাকে জানাবে। তো মেয়ে দুটোর মধ্যে অন্য যে মেয়েটি ছিল, মানে যে মেয়েটিকে আর কি চিকিৎসার জন্য এনেছে, সেই মেয়েটি রীতিমতো কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে বলছে যে নার্স ম্যাডাম আপনি আমাকে বলুন ওইটায় কি এসেছে। তো তখন না নার্স দিদির একটু অবাক লাগে। তো উনি তখন উল্টে জিজ্ঞেস করেছে যে তোমার কি মনে হয় কী রেজাল্ট আসতে পারে? তখন মেয়েটা পুরো হাউ হাউ করে কাঁদছে। তো তখন উনি মানে মেয়েটাকে একটু কনসোল করে, বলে যে তোমার চিন্তার কিচ্ছু নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, বাড়ি গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে ঘুমো, তুমি কালকে এসো। যাই হোক, তো বিকেল হয়ে যাচ্ছে, তো ভাবলো যে মেয়ে দুটো মোটামুটি খুব কাছ থেকে তো আসে না, মানে বাসে ওদের প্রায় 20 মিনিট মতো সময় লাগবে, তো ভালো করে বুঝিয়ে সুঝিয়ে একটু মানে মিষ্টি মুখে কথা টথা বলি মেয়ে দুটোকে পাঠিয়ে দিয়েছে, আর বলেছে যে তুমি কালকে এই সময় আসবে, এই সময় কিন্তু ওপিডি চালু থাকবে, মানে ওখানে গাইনোকোলজিস্ট যে ম্যাডাম আছেন তিনি অ্যাভেলেবেল থাকবে।
তো মেয়ে দুটোকে বেশ ভালো করে বুঝিয়েছে, মেয়ে দুটো বেশ বুঝেও গেছে, ও বেশ শান্ত হয়ে ওরা বাড়ি চলে গেছে। এবার ম্যাডাম কি করেছে, যে ওই ডিপার্টমেন্টেরই আরেকজন যিনি নার্স ছিল তাকে কথাটা জানিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে যেখানে ঝাড়খণ্ডের ওই সরকারি হাসপাতাল, সেই জায়গা বা তার আশেপাশের জায়গাটা কিন্তু বলা যেতে পারে সাবারবান বা মানে কিছু কিছু গ্রামও আছে। এবার দেখুন, শহরের দিকে যখন কোনো এরকম আনইউজুয়াল ঘটনা ঘটে সেটা কিন্তু খুব একটা বিশাল বড় ব্যাপার হয় না, কিন্তু গ্রামের দিকে যদি কোথাও এতটুকু কিছু ডিফারেন্স কিছু হয়, মানে যেটা যেরকম গতানুগতিক চলছে তার থেকে যদি বাইরে কিছু ঘটে, এমন কিছু ঘটে যেটা খুব একটা মানে মানুষ সহজে মেনে নিতে পারে না, তখন কিন্তু একটা বিশাল বড় গন্ডগোল হওয়ার চান্স থাকে। এবার আপনারা যেটা মনে মনে ভাবছেন সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। ওই যে নার্স দিদি প্রেগনেন্সি টেস্টটা করিয়েছিল, সেই প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট কিন্তু পজিটিভ আসে, মানে মেয়েটি প্রেগনেন্ট। এবার দেখুন, নার্স দিদি মোটামুটি মেয়েটিকে দেখে একটু মানে ওনার একটু খটকা লেগেছিল। আবার যেহেতু উনি দীর্ঘদিন ধরে মানে এই ডিপার্টমেন্টের মানে নার্স হিসেবে কাজ করছে, তো উনি এটাও জানেন যে অনেক সময় অনেক কিছু সমস্যার কারণে এই ধরনের টেস্ট ফলস পজিটিভও দেখায়। তো আর উনি তো যেহেতু ডাক্তার নন, তো উনি মেয়েটিকে কালকে ডাক্তার দেখানোর জন্য বলেও দিলেন, কিন্তু ওনার মনের মধ্যে একটা খটকা আর কি থেকেই গেল। এবং উনি মনে মনে ভাবছে যে মানে মেয়ে দুটোকে দেখে মনে হলো ওরা স্কুলে পড়ে, তো সেই স্কুলে পড়া মেয়ে যদি সত্যি সত্যি এটা হয় যে ও প্রেগনেন্ট, তাহলে তো একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। মেয়েটি কোন বাড়িতে, তার বাড়ির লোক আদৌ জানে কি জানে না, আর মেয়েটির যে মানে এই যে প্রেগনেন্সিটা সেটা আদৌ কতটা হেলদি, মেয়েটির কতদিন হয়েছে প্রেগনেন্সির, মানে অনেক অনেক ফ্যাক্টর থাকে, তাই না? তো উনি মানে ওনার এতটাই চিন্তা হয় না আর দিদি, যে ওনার না সারা রাত ঘুম হয় না, এবং উনি খালি ভাবছেন যে কালকে মেয়ে দুটো আসবে তো মেয়ে দুটো দেখাতে, মানে ওরা যদি না দেখাতে আসে তাহলে কি হবে, তাহলে তো মানে এই প্রেগনেন্সিটা যদি কন্টিনিউ হয় তাহলে কি হবে, মেয়েটার তো মানে শারীরিক অসুবিধা হয়ে যেতে পারে। আর মেয়েটি নিজেও বলছিল যে মাঝে মধ্যে ওর মাথা ঘুরছে, মাঝে মধ্যে ওর বমি হচ্ছে, মাঝে মধ্যে ওর পেটে ব্যথা করছে, তো কিছু সিমটম নর্মাল, কিছু সিমটমস অ্যাবনর্মাল। তো ওনার না রীতিমতো চিন্তা হয়, এবং উনি নিজে মনে মনে ভাবেন যে মেয়েটাকে যদি আমি আজকে বলে দিতাম যে হ্যাঁ ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আছে, তাহলে কি হতো, তাহলে হয়তো মেয়েটা কালকে দেখাতে আসতোই। বাট এই যে আমি ওকে বললাম না, ওকে আদৌ আসবে, এরকম নানান জিনিস নার্স দিদির মাথায় ঘুরতে থাকে। এবার দেখুন, যারা এই ধরনের প্রফেশনে থাকে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু তাদের এক্সপিরিয়েন্স হয়, এটা খুব স্বাভাবিক। ডাক্তার নার্স এদের অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, এরা প্রত্যেক দিন এত এত রুগী দেখছে, তাদের সাথে কথা বলছে, প্রত্যেকেরই আলাদা আলাদা স্টোরি থাকতেই পারে। যাই হোক, তো পরের দিন উনি যখন হাসপাতালে যান, উনি দেখছেন যে মেয়ে দুটো একদম কোনায় মানে গুটিসুটি করে বসে আছে, আর ওই রকমই মুখটা ঢেকে রয়েছে। তো মানে ওই মেয়ে দুটোকে মানে এসেছে দেখে সঙ্গে সঙ্গে এই নার্স দিদি কী করেন, মানে উনি যেহেতু ওই ডাক্তারনির সাথে ওই ম্যাডামের সাথে আর কি বহুদিন ধরেই কাজ করছেন নার্স হিসেবে, তো উনি তখন কথাটা ওই গাইনোকোলজিস্ট ম্যাডামকে বলে যে এরকম এরকম কালকে আমি দেখেছিলাম, তো ওরা কিন্তু আজকে এসেছে। তো ম্যাডাম তখন বলে যে বাহ, মেয়ে দুটো এসছে, এটা খুব ভালো করেছে, ঠিক আছে ওদেরকে তাহলে এবার ডেকে নিই। তো ওদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে ডাক্তার ম্যাডাম ওপর থেকে মানে যেভাবে এক্সামিনেশন করেন সেই সবই ডাক্তার ম্যাডাম করেছেন। তো উনি তো বড় গাইনোকোলজিস্ট, প্রত্যেক দিন সরকারি হাসপাতালে প্রচুর প্রচুর পেশেন্ট দেখেন। তো উনি মোটামুটি মানে ওপর থেকে উনি যেটুকু আর কি কথাবার্তা শোনেন এবং মেয়েটিকে যেটুকু পরীক্ষা নিরীক্ষা করেন তাতে বুঝে যান যে হ্যাঁ মেয়েটি প্রেগনেন্ট। যাই হোক, তারপরেও আরও ফার্দার কনফার্মেশনের জন্য উনি আবার ওই সেম ইউরিনের টেস্টটা করায়, সেটাও পজিটিভ এসেছে। তো এবার ওই যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তিনি বললেন যে আমার তো আরও কিছু পেশেন্ট আছে, আমি সেগুলো দেখে নিই, তোমরা একটু ওয়েট করো, তোমার সাথে আমি কথা বলবো পরে। এবার মেয়ে দুটো মানে প্রচণ্ড টেনশন করছে, মানে ওরাও এবার বুঝে গেছে যে কিছু তাহলে ব্যাপার তো আছেই, ডাক্তার ম্যাডাম কোনো ওষুধ দিলেন না, কিছু না, আবার বলছে যে ওপিডি এতে পেশেন্ট দেখার পরে উনি লাস্টে দেখবেন। যাই হোক, তো ওরা বারবার এসে এসে ঘুরঘুর করছে, মানে একবার এই নার্স দিদিকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার। তো নার্স দিদি বলছেন যা বলার
ম্যাডাম বলবেন আমি তো কিছু বলবো না, তোমরা ওয়েট করো, তোমাকে ডেকে নেব। তো ওপিডি যখন শেষ হয়েছে, ওই গাইনোকোলজিস্ট যিনি ছিলেন তিনি বলেছেন যে ঠিক আছে ওদেরকে ডেকে পাঠাও। তো ডেকে পাঠিয়েছে, তো মেয়ে দুটো ঢুকেছে। এবার যে মেয়েটি প্রেগনেন্ট সে না মানে ঢুকেই মানে যাকে বলে হাউ হাউ করে কাঁদছে, কেঁদে কেঁদে সে বলছে যে আমার কি বাচ্চা হবে, আমার কি বাচ্চা হবে, এরকম করে বলছে। তো তখন যিনি ডাক্তার ম্যাডাম ছিলেন তিনি তখন বলেন হ্যাঁ। তো এটা শুনে মানে অন্য মেয়েটাও খুব ভয় পেয়ে যায়, আর যে মেয়েটি প্রেগনেন্ট সে পুরো ফুটফুটকে মানে যাকে বলে কাঁদছে, এত কাঁদছে। তো ডাক্তার ম্যাডাম বলছে তুমি এত, প্রথম কথা হচ্ছে তুমি এত কেঁদো না, এতে কাঁদার মতো কিছু হয়নি। তো তারপরে মেয়েটিকে একটু সান্ত্বনা দিয়ে একটু ধাতস্থ করে বলছে যে তোমার বাড়ির লোক কি এই বিষয়ে জানে? তো তখন মেয়েটা মাথা নাড়ছে, মানে ওর বাড়িতে কেউ কিছু জানে না। তো অনেক কষ্টে আর কি মেয়েটির থেকে মানে মেয়েটি কোনোভাবেই ওর বাড়ির লোকের কোনো ফোন নাম্বার দেবে না, ঠিকানা বলবে না, কিচ্ছু বলছে না। তো অনেক করে বুঝিয়ে সুঝিয়ে ওর থেকে ওর বাড়ির লোকের ফোন নাম্বার নেওয়া হলো। তো ওখানে যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তিনি কিন্তু ভীষণ ভালো ছিলেন সেই সময় আর কি। উনি এখন আর এখানে নেই, উনি অন্য জায়গায় বদলি হয়ে গেছেন, অন্য হাসপাতালে। তো উনি খুব ভালো মানুষ ছিলেন এবং তিনি তখন খুব ভালোভাবেই জিজ্ঞেস করেছে, খুব বিনম্রভাবে জিজ্ঞেস করেছে যে ব্যাপারটা কী। তো তখন মেয়েটি আর কি বলে যে ও একটি ছেলেকে ভালোবাসে এবং সেই ছেলেটির সাথে ওর বেশ অনেক দিনেরই সম্পর্ক। তো ওরা একটা জায়গায় ঘুরতে গেছিলো, মানে সকালে বেরিয়েছে, সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকে গেছে। তো ঘুরতে যাওয়ার যখন ওরা ঘুরতে যায় তো সেই সময় মানে ওদের আর কি ঘোরাফেরার মধ্যে এই ব্যাপারটা হয়ে যায় এবং তার ফলস্বরূপ মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেছে। তো তখন বলল যে তুমি এই কথাটা তোমার সেই বয়ফ্রেন্ডকে জানিয়েছো? তো বলে যে না, আমি কাউকে জানাইনি। এবার মেয়েটির বিভিন্ন ধরনের সিমটমস আসছে, এবার মেয়েটা হয়তো কোনোভাবে বুঝে গেছে যে এরকম কিছু হয়নি। তো তো তখন এই মেয়েটি ওর যে বেস্ট ফ্রেন্ড, এই যে বান্ধবী, তাকে বলেছিল এবং সেই তখন ওকে বলে যে তাহলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো সেই করেই ওদের এই হাসপাতাল অবধি আসা। তো তখন মানে যে আর কি ম্যাডাম, গাইনোকোলজিস্ট ম্যাডাম, তো তিনি বললেন যে দেখো আমি যেটা বুঝতে পারছি তোমার প্রেগনেন্সি কিন্তু মোটামুটি ওই প্রায় 3 মাসের কাছাকাছি। এবার বুঝতেই পারছেন 3 মাসের কাছাকাছি যদি প্রেগনেন্সি হয় তার মানে সেটা অনেকটাই, তার গেস্টেশনাল এজ যেটা সেটা অনেকটাই বেড়ে গেছে। তো সেমতাবস্থায় উনি বললেন যে এবার তো তোমাকে আল্ট্রাসাউন্ড করাতে হবে, বাকি ফার্দার যা যা প্রসিডিওর আছে, যা যা আর কি টেস্ট হয় সে সমস্ত কিছু করাতে হবে। এবার সব থেকে যেটা গম্ভীর জিনিস সেটা হচ্ছে যে এইগুলো তো ঠিক আছে চিকিৎসার, সেগুলো সব হয়ে যাবে, বাট মেন প্রবলেম এখানে সেটা হচ্ছে যে অবভিয়াসলি মেয়েটি স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে মেয়েটা, ওর বাড়ির লোক এই বিষয়ে কিছুই জানে না। তো বলছে যে না, তোমাকে তো এবার বাড়ির লোককে জানাতে হবে, বাড়ির লোককে নিয়ে আসতে হবে, নাহলে আমি ফোন করবো। তো মেয়েটি হাতে পায়ে বারবার ধরছে যে ডাক্তার ম্যাডাম আপনি যা করুন, আমারকে যা করার করুন, আমার বাড়িতে যেন জানতে না পারে। মানে আমি যদি খুব অসুস্থ হয়ে যাই তাতেও সমস্যা নেই, আমি বাড়িতে গিয়ে বলবো আমার শরীর ভালো লাগবে না বলে আমি সারাদিন না হয় শুয়ে থাকবো, সারাদিন আমি বিছানায় থাকবো, তাতেও আমার সমস্যা নেই, কিন্তু আমার বাড়িতে এটা জানানো যাবে না। বাড়িতে যদি আমি জানাই তাহলে বিশাল অশান্তি হবে, আমাকে বাড়ির থেকে বার করে দেবে, আমার মাকে মারধর করবে, মানে এরকম আর কি হয়ে যাবে। তো তখন যিনি গাইনোকোলজিস্ট ছিলেন তিনি বলছেন যে কেন এটা হবে, এটা এই বিষয়টা তো সবাইকে জানাতে হবে, আর তুমি প্রায় 3 মাসের প্রেগনেন্ট। এখন কিন্তু তুমি যদি মানে যা খুশি মানে যেভাবে খুশি নিজে চলো, এটা করলে কিন্তু তোমার তো মানে বাচ্চারও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে কি মেয়েটি খুবই রোগা ছিল, মানে মেয়েটির শরীরেও অত মানে জোশ নেই যে ও মানে এত একটা খুব হেলদি প্রেগনেন্সি ও ক্যারি করবে। তো তখন বলছে দেখো তোমাকে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, যদি তুমি অন্য কোনো পথ বেছে নিতে চাও সেটা কিন্তু মানে তোমার পক্ষে বেশ কষ্টসাধ্য হবে এবং সেটার জন্য কিন্তু তোমাকে এখানে ভর্তি হতে হবে, তারপরেই সেটা করা যাবে এবং সেটার জন্য তোমার বাড়ির লোকের ইনভলভমেন্ট দরকার। তো দুটো মেয়েকেই খুব ভালো করে বোঝানো হলো এবং ওর যে বান্ধবী ছিল সেই বান্ধবী আর কি করবে, সে তখন ওর বেস্ট ফ্রেন্ডকে বোঝাচ্ছে যে দেখ এটা তোর ভালোর জন্য। আর যেহেতু মেয়ে দুটোই ক্লাস 10-এ পড়ে, তো একদম ছোট তো নয়, ওকেও বোঝানোর পর ও বিষয়টা বোঝে। কিন্তু এখানে সব থেকে বড় বিপদ যেটা হয় সেটা হচ্ছে
যে মেয়েটির বাড়ির লোককে জানাতে হবে এবং তার সাথে সাথে ওর যে প্রেমিক ছিল সেই ছেলেটিকেও খবর দিতে হবে। তো ওই ডাক্তার ম্যাডাম তখন আরও ওখানে কয়েকজনের সাথে আলোচনা করে এবং আলোচনা করে ওর বাড়ির লোককে ফোন করে ডাকে। এবার ওর বাড়ির লোককে যখন ফোন করে ডাকে এবং তাদেরকে যখন খুব ভালো করে বোঝানো হয়, তারা মানে একদম ফিউরিয়াস হয়ে যায়, মানে প্রচণ্ড রেগে গেছে মেয়েটার উপরে। বলছে মানে ওকে ওখানেই প্রায় চড়চাপড় মারা শুরু করে দিয়েছে যে তুই এইরকম একটা কাজ করেছিস। এবং সেই ছেলেকে ডাকা হচ্ছে, সেই ছেলের বাড়িতে ফোন গেছে, মানে একটা হুলুস্থুলু কাণ্ড হচ্ছে। এবং ডাক্তার ম্যাডাম যত বলছে যে দেখুন যা হবার হয়ে গেছে, এখন কিন্তু সব কিছু যাতে ঠিকঠাক থাকে আমাদেরকে সেই দিকটা দেখতে হবে। ও কিন্তু খুব দুর্বল, ওর মানে উনি তখনও পুরোপুরি টেস্ট করেনি, বাট যেটুকু ওপর এক্সামিন করেছিলেন তাতে মানে গাইনোকোলজিস্ট ম্যাডাম বলছে যে দেখুন ওর কিন্তু রক্ত কম আছে, ওকে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে। আপনারা যদি এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করেন তাহলেও করাতে হবে, যদি আপনারা ডিসকন্টিনিউ করেন তাহলেও ওকে কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া সব কিছু করাতে হবে, নাহলে কিন্তু এটা ওর শরীরের উপরে একটা বিশাল প্রভাব ফেলবে। এবার দেখুন, ডাক্তার তার নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে, সব ঠিক আছে, কিন্তু এইরকম একটা বিষয়, মেয়েটির বয়স তখন ওই 16, 16.5 এরকম। এই বয়সী একটি মেয়ে হঠাৎ করে স্কুলে পড়ে, সে নাকি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আজ থেকে আমি 10 বছর আগেকার ঘটনা বলছি, এটা কিন্তু খুব একটা মানে সমাজের চোখে অ্যাকসেপ্টেবল একেবারেই ছিল না। এবং দেখুন এই ঘটনাতে ও যতটা দায়ী, ওর যে বয়ফ্রেন্ড সেও কিন্তু ততটাই দায়ী। সেই বয়ফ্রেন্ডকে খবর দেওয়া হয়, তার বাড়ির লোক আসে, কিন্তু তার বাড়ির লোক কিরকম একটা দায় সারা একটা মনোভাব দেখায় যে ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে, এবার যা বোঝার মেয়েটা একা বুঝে নেবে। এবং ছেলেটির যে বাড়ির লোক ছিল, সেই ছেলেটির বাড়ির লোক ছেলেটিকে মানে মেয়েটির সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে দিচ্ছে না। এবং এখানে একটা জিনিস খুব পজিটিভ ছিল, একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে যে ওর যে বয়ফ্রেন্ড সে কিন্তু ব্যাপারটা অস্বীকার করেনি। সে কিন্তু বলেছে যে হ্যাঁ মানে এই বাচ্চাটা যে বাবা সে আমি। এবং সেই ছেলেটি এটাও বলে যে মানে ও ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ও বিয়েও করে নেবে মেয়েটাকে। কিন্তু মেয়ের বাড়ির লোক এবং বিশেষত ছেলের বাড়ির লোক তারা মানে ব্যাপারটাকে নিয়ে একটা হুলুস্থুলু ব্যাপার আর কি কাণ্ড করে। এবং তারা বলে যে একটা মেয়ে বিয়ের আগে একটা স্কুলে পড়ে, সে কী করে প্রেগনেন্ট হয়, তার মানে মেয়েটা বাজে, মেয়েটার খারাপ, মেয়েটার চরিত্র খারাপ। এই নিয়ে ওখানে একটা মানে বাকবিতণ্ডা, একটা মানে খুব বড় সড়ো বাকবিতণ্ডা না হলেও একটা চাপানুতর কিন্তু সৃষ্টি হয়। এবং ঘুরিয়ে ফিরিয়ে তারা কিন্তু বারংবার মেয়েটার ক্যারেক্টারকেই হিট করতে থাকে, বলে যে মেয়েটাই বাজে। এবং ছেলেটাকেও বারবার ওরা বলতে থাকে যে তুই এই মেয়েটাকে বিয়ে করিস না, এ বাজে মেয়ে, এই মেয়েটার চরিত্র ভালো না, এরকম করে নানান কথাবার্তা বলছে। আর এদিকে মেয়েটা তো প্রচণ্ড ভয়ে আছে, বারবার কান্নাকাটি করছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর মেয়েটির বাড়ির লোকও খুব অদ্ভুত, সেটা হচ্ছে তারাও কিন্তু যত দোষ মেয়েটাকেই বেশিরভাগটা দিচ্ছে। মানে ছেলেটাকে যদি একটা কথা শোনাচ্ছে তো নিজের মেয়েকে শোনাচ্ছে 10টা কথা, এইরকম টাইপের। তো এইবারে যেটা হলো সেটা হচ্ছে ওখানে নার্স দিদি, ডাক্তারবাবু, তারপরে ওখানে যিনি গাইনোকোলজিস্ট ম্যাডাম ছিলেন, তাদের সবার একটা হস্তক্ষেপ হয় এবং সেখানে ব্যাপারটা মীমাংসার দিকে চলে যায়। সেখানে ছেলেটি এবং ছেলেটির বাড়ির লোক বলে যে মেয়েটি একটু সুস্থ হলে ওরা মেয়েটির সাথে ওদের ছেলের বিয়ে দিয়ে দেবে। এবং মেয়ের বাড়ির লোক যারা ছিল তারা বলে যে ঠিক আছে আপনারা বিয়েটা দেবেন, কিন্তু এটা ভাববেন না যে আমরা অনেক জিনিসপত্র দেব, আমাদের পক্ষে এখন এই বিয়ে উপলক্ষে জিনিসপত্র দেওয়া সম্ভব নয়। আপনারা যদি এমনি বিয়ে করিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনারা নিয়ে যাবেন, নিজের দায়িত্বে নিয়ে যাবেন। আমরা কিন্তু বাচ্চা হলে সেই বাচ্চার দায়িত্ব বা তার পিছনে যে খরচাপাতি সেটা কিন্তু আমরা কিছু দিতে পারবো না। এবার একটা জিনিস ভেবে দেখুন, মেয়েটির কিন্তু গরিব বাড়ির ছিল অবশ্যই, কিন্তু মেয়েটির বাবা রয়েছে, 3 দাদা রয়েছে, কেউই কিন্তু মেয়েটার জন্য মানে যে খুব চিন্তাভাবনা করছিল বা মেয়েটার কি হবে, তার বাচ্চা হবে, বাচ্চা মেয়ে, তার আবার বাচ্চা হবে, তার ঠিকমতো খাওয়া, তার ঠিকমতো যত্নার্থী হবে কিনা সেটা নিয়ে কিন্তু মেয়েটির মা ছাড়া কেউই কনসার্ন ছিল না। তাদের বক্তব্য ছিল যে মেয়ে কেন একটা এরকম ঘটনা ঘটাবে, আর যদি বা ঘটেছে তারা কোনো দায়িত্ব নেবে না, এটাই ছিল তাদের মোদ্দা কথা।
এবার এমতাবস্থায় যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওখানে ব্যাপারটা মিটে গেল এবং মেয়েটিকে 1-2 দিন পরে ছেড়ে দেওয়া হয়। ওকে ওষুধপত্র দেওয়া হয়, কীভাবে কী খাওয়া দাওয়া করতে হবে সমস্ত কিছু বলে দেওয়া হয়। এবং এই ঘটনাটা যখন এই নার্স দিদির সামনে ঘটে তখন উনি না মানে সামহাউ কোথাও একটা উনি খুব মানে চিন্তায় পড়ে গেছিলেন যে মানে কি হচ্ছে ব্যাপারটা, মানে গ্রামের মধ্যে একটা এরকম ঘটনা, মানে উনি কোথাও একটা আঁচ করতে পারছিলেন যে ব্যাপারটা এখানে যতটা সহজে মিটে গেল এক্স্যাক্টলি কি ততটাই সহজে ব্যাপারটা মিটবে। যাই হোক, তো ওনার মনের এই দুশ্চিন্তাটা কোনোভাবেই না দূর হলো না, সেটা রয়েই গেল। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মেয়েটি বাড়ি আসে, বাড়ি আসার পরে ছেলের বাড়ির লোক মেয়েটিদের বাড়িতে আসে এবং এসে বলে যে আমরা এবার বিয়ে থা দেবো। তো মেয়ের বাড়ির থেকে তো ভাবছে যে যত তাড়াতাড়ি মেয়েকে ওরা বিয়ে করিয়ে নিয়ে চলে যায় ততই ওদের পক্ষে ভালো। তো একটা ঠিক হলো যে ওদের একটা মন্দিরে বিয়ে হবে। তো ওরা বলল যে ছেলেটাদের নাকি অন্য গ্রামে ওর আর কি জ্ঞাতি গোষ্ঠী এরা থাকে, তো তাদেরকে একবার ব্যাপারটা বলতে যাবে, কারণ যেহেতু মেয়েটি প্রেগনেন্ট সেই বিষয়টা আগে থেকে না জানালেই পরে সেটা নিয়ে অনেক কথাকথি হতে পারে। তো ওরা বললো যে আমরা সপরিবারে আমাদের সেই মানে অন্য গ্রামে ওদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতে যাবে। তো বললো ঠিক আছে, বলে ঠলে এসে ওরা বললো যে একটা ডেট ঠিক হবে, ডেট ঠিক করে মানে ওই মাসের মধ্যে ওরা ওই মেয়েটিকে বিয়ে করিয়ে বাড়ি নিয়ে আসবে। যাই হোক, এইবারে এদিকে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওদের মানে পরের সপ্তাহতেই আসার কথা ছিল আত্মীয় স্বজন আরও তাদেরকে নিয়ে বিয়ের ডেট ঠিক করার জন্য, কিন্তু দেখছে তারা কেউ আসছে না। এবার মেয়ের বাড়ির লোক অপেক্ষা করছে যে আজ আসবে কাল আসবে, এই করে 2 সপ্তাহ কেটে গেছে। আর এদিকে মেয়েটির সাথেও কিন্তু ছেলেটির মানে সে অর্থে আর কোনো যোগাযোগ হচ্ছে না। মানে মেয়েটির বাড়িতে ছেলেটা আর কি মাঝে মধ্যে ফোন করতো, তো প্রায় দিন 7 হয়ে গেছে ছেলেটির ফোনও আসেনি। এবার মেয়েটার তো মানে খুবই আর কি চিন্তা হয়ে গেছে যে কি ব্যাপার, কি মানে ফোন করা যাচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। আর এদিকে মেয়ের বাড়ির লোক তখন ভাবলো যে ঠিক আছে, তাহলে মেয়ের বাড়ি থেকে কেউ একজন যাবে ছেলেটির বাড়িতে এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করবে, কথাবার্তা বলবে যে কি ব্যাপার, ওরা কেন বিয়ের কথা বলতে আসছে না। তো ওরা যখন গেল ছেলের বাড়িতে, গিয়ে দেখছে যে ছেলের বাড়িতে ছেলের মা বাবা ছেলে এরা 3 জন নেই, বাকিরা আছে, মানে একটা জয়েন্ট ফ্যামিলি, বাকিরা আছে। এবং বাকিদের কাছে গিয়ে যখন মেয়ের বাড়ির লোক বলল যে ওরা কোথায়, ওদের তো আসার কথা, তখন ওরা বললো যে না 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 না, ওরা এখন আর এখানে থাকে না, ওরা অন্য জায়গায় চলে গেছে, আর এসব বিয়ে থা কিচ্ছু হবে না, মানে যা ব্যাপার ছিল সব মিটে গেছে, তোমরা তোমাদের মেয়ে তোমরা বুঝে নাও। এবং এই কথা যখন মেয়ের বাড়ির লোক শোনে তো বুঝতেই পারছেন যে ওদের কাছে এটা কতখানি শকিং ব্যাপার ছিল। মানে প্রচণ্ড ঝামেলা অশান্তি হয় ওখানে, কিন্তু ঝামেলা অশান্তি করেও না খুব একটা লাভ হলো না, কারণ ছেলেকে নিয়ে ছেলের বাবা মা যে এক্স্যাক্ট কোথায় গেছে সে খবর কিন্তু কিছু জানা গেল না। এবার গ্রামে ব্যাপার বুঝতেই পারছেন, খুব তাড়াতাড়ি খবর ছড়িয়ে পড়ে। তো এই খবরটাও চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার ছড়িয়ে পড়া মানে বুঝতেই পারছেন যে একটা মেয়ের তার উপর দিয়ে কী যাচ্ছে, তার শরীর তার মনের উপর দিয়ে কী ধরনের ঝড় বয়ে যাচ্ছে সেটা তো আর কেউ খোঁজ রাখছে না, সবাই এটা নিয়ে কথা বলছে। আর আমি ঘটনাটা বেশ কিছু বছর আগেকার কথা বলছি, তো তখন সমাজটা আরেকটু অন্য রকমের ছিল। তো এই ঘটনাটা যখন আরও বৃহৎ আকারে জানাজানি হলো তখন বিষয়টা হচ্ছে একদম খুব খারাপ দিকে চলে গেল এবং সবাই মেয়েটির বাড়ির লোককে মেয়েটির স্বভাব চরিত্র এসব তুলে কথা বলছে কেন তোমার মেয়ে গেছে, তোমার মেয়ে ভালো লাগতো ভালোবাসতো সেটা ব্যাপারটা একরকম ছিল, এত দূর এগোনোর কী দরকার ছিল, এরকম নানান লোকের নানান কথাবার্তা বলছে। কিন্তু এত লোকের এত কথা সত্ত্বেও মানে মেয়ের বাড়ির লোক যখন বলছে যে আপনারা যেভাবেই হোক অ্যাটলিস্ট এইটুকু বলুন আপনার মানে ওরা কোথায় গেছে, আমরা ছেলেটাকে দরকার আমাদের, জাস্ট আমরা মানে বিয়েটা হইয়ে দিক, তারপরে যদি ওকে সংসারে রাখবে, মানে মেয়ের বাড়ির লোক তখন বাধ্য হয়েছে, মেয়ের তো আগে সম্মানটা বাঁচাতে হবে, মেয়েদের বাড়ির তো সম্মানটা বাঁচাতে হবে। তো বলছে বিয়েটা তো করুক, তারপরে না হয় ঠিক আছে বাচ্চার যদি ও দায়িত্ব না নেয়, খরচাপাতি না দেয়, সেটা না হয় পরে আমরা দেখে নেব। কিন্তু ছেলের বাড়ির লোক বলছে আমরা জানিই না ওরা কোথায় গেছে। মানে ভাবুন, মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং তার বাবা মাই 3 জনে পুরো গ্রামের বাড়ি থেকে পুরো উধাও, এবং আত্মীয় স্বজন বলছেও না যে ওরা অ্যাকচুয়ালি কোথায় গেছে। তো এটা নিয়ে একটা বিশাল অশান্তি, অবশ্যই এই অশান্তির কথা মেয়েটির কানে উঠল।
এবং যখন মেয়েটি জানতে পারে যে এত কিছু ঘটছে এবং ছেলেটির কোনো পাত্তা নেই, তখন কিন্তু ও খুব ভেঙে পড়ে। খুব স্বাভাবিক, খুব ভেঙে পড়ারই কথা। এবং মেয়েটির যেহেতু বয়সটা খুবই কম, ও মানে কোনটা ওর জন্য ঠিক, কোনটা ওর জন্য ভুল, সেটা বোঝার মতো ম্যাচিউরিটি কিন্তু মেয়েটির ছিল না, থাকার কথাও নয়। যাই হোক, তো এত বড় একটা মানে ঘটনা ঘটে গেছে, এবং ও যেটা মানে ওর সাথে যেটা হয়েছে বা ও যেটা ঘটিয়েছে, সেটা আমরা যেভাবেই বলি না কেন, ওভারঅল বিষয়টা যে ঠিক হয়নি সেটা কিন্তু তখন মেয়েটি বুঝতে পারে। কিন্তু ওই যে বলে যে সময় থাকতে কোনো একটা বিষয় বুঝলে তার যা মাহাত্ম্য, সময় পেরিয়ে গিয়ে যদি মানুষ সেটা বোঝে, সেটার মাহাত্ম্য কিন্তু এক নয়। এই ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেটাই হলো। মেয়েটি যখন বুঝতে পারে যে ও একটা বড় ভুল করে ফেলেছে, তখন কিন্তু আর করার মতো বিশেষ কিছুই ছিল না। এবার নানান লোকে নানান কথা বলছে, ওদের বাড়িতে এসে অনেকে কথা বলে যাচ্ছে, সে সমস্ত কথা শুনে ওর বাবা দাদারা ওকে অনেক কথা শোনাচ্ছে, খুব স্বাভাবিক। আর যেহেতু একদমই নিম্নবিত্ত পরিবার, তাদের কাছে মান সম্মান, সকলের সাথে মিলেমিশে থাকা, মিলেমিশে চলা, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তারা তখন বলছে যে তুই এরকম কাজটা করলি কী করে। তো সবার সমস্ত কথা শুনে মেয়েটার খুব অভিমান হয়। তখন ও একটা এমন কাজ করে বসার একটা সিদ্ধান্ত নেয় যেটা খুবই ভুল ছিল। তো যাই হোক, খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় হচ্ছে যে মেয়েটি ওদের ঘরে আর কি একটা কীটনাশক জাতীয় কিছু একটা রাখা ছিল, এবং মেয়েটি জানতো যে এই জিনিসটা খেলে ও শরীরে পক্ষে সেটা মানে বিষক্রিয়া হতে পারে। তো জেনে শুনেই কিন্তু মেয়েটি সেটা খাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন ও জিনিসটা খাওয়ার চেষ্টা করে, মেয়েটির বাবা মানে চোখে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওকে সেই কাজ থেকে বিরত করে ওকে নিয়ে হাসপাতাল ছোটে। এবং হাসপাতাল যখন ছুটেছে তখন কিন্তু এই নার্স দিদি সেখানে ডিউটিতে ছিল, এবং উনি তো মেয়েটিকে এবং মেয়েটির বাড়ির লোক এক দেখাতেই চিনতে পেরেছে। তো ঘটনাটা যখন বলে, তো তখন সঙ্গে সঙ্গে ওখানে যিনি ডাক্তার ছিলেন তিনি মানে ইমার্জেন্সিতে তিনি খুবই তৎপরতার সাথে ব্যাপারটাকে হ্যান্ডেল করেন, এবং মানে একটা ভালো জিনিস এবং একটা খারাপ জিনিস দুটোই ঘটে যায়। মেয়েটির মানে জীবনটা ডাক্তারবাবু বাঁচাতে সক্ষম হয়, কিন্তু মেয়েটি যেহেতু প্রেগনেন্ট ছিল এবং সেই অবস্থায় ও খুব খুবই সামান্য হলেও ও খেয়েছিল, এবং সত্যি কথা বলতে কি ওকে যখন টেস্ট করা হয়েছিল তখন কিন্তু ডাক্তারবাবু বলেই ছিলেন যে যেহেতু মেয়েটি প্রচণ্ড রোগা, মানে ওর শরীরেই সেরকম ধরনের নিউট্রিশন নেই, ফলে ওর প্রেগনেন্সিটা না খুব একটা হেলদি ছিল না। তো প্রবলেম সেখান থেকেই ছিল, যেহেতু ওরা সেই বিষয়টা অতটা ইন্টারেস্টেড ছিল না, ওরা সেই বিষয়টায় অতটা সেই মুহূর্তে কনসেন্ট্রেটই করছিল না, সেই জন্য ডাক্তার বিষয়টা ওদেরকে বলে, কিন্তু ওরা না ব্যাপারটা ঠিক বোঝে না। এবং প্রেগনেন্সিটাও যেহেতু হেলদি ছিল না, ও নিজে হেলদি ছিল না, ওর মানে শারীরিক দিক থেকেও একেবারে খুবই দুর্বল ছিল, সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা এরকম একটা ঘটানোর একটা অ্যাটেম্প্ট করে। তো সব কিছু মিলিয়েই কিন্তু মেয়েটিকে বাঁচানো গেলেও ওর প্রেগনেন্সিটাকে কিন্তু বাঁচানো যায় না। এবং এই বিষয়টা যখন হয় তখন কিন্তু আবার এই বিষয়টা একটা বিশাল বড় ইস্যু হয়ে যায়। মানে অবভিয়াসলি মেয়েটির বাড়ির লোক দায়িত্ব হয়তো নিতে চায়নি, কিন্তু তারা তাই বলে এটাও চায়নি যে মেয়েটির প্রেগনেন্সিটা না থাকুক বা এরকম কিছু হোক। তো সেই জন্য মেয়েটির বাড়ির লোক যথারীতি ভেঙে পড়ে, এবং গ্রামের লোকেরাও যখন এই কথাটা শোনে তখন তাদেরও কোথাও একটা খারাপ লাগে যে আমরা এত ওই ব্যাপারটাকে নিয়ে ওদের বাড়িতে গিয়ে নানান কথা শুনিয়েছি, অনেক লোকে অনেক কথা বলেছে, সব কিছুতে হয়তো মেয়েটা খুব ভয় পেয়ে গেছিলো, ওর হয়তো খুব খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে। তো সেই জন্য হয়তো মেয়েটা এরকম একটা কিছু মানে অত্যন্ত খারাপ ডিসিশন নিয়ে নিতে বাধ্য হয়েছিল, এবং তার ফলাফল যেটা হলো সেটা সকলের কাছেই কিন্তু খুব মন খারাপের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো তখন ওখানে যিনি মানে কর্তব্যরত ডাক্তার ছিলেন এবং গ্রামের কয়েকজনকে ডেকে উনি বোঝান যে দেখুন এই যে ব্যাপারটা হয়েছে, এই যে এইটুকু একটা বাচ্চা মেয়েটার তো বয়স বেশি না, তো মানে এই জিনিসটার জন্য ও তো আর একা দায়ী নয়, ছেলেটিও সমান দায়ী। তো ছেলেটাকে সেরকম কোনো কথা শোনানো হলো না, ছেলেটার মানে ঘাড়ে বা ছেলেটির বাবা মায়ের ঘাড়ে কোনো দায়িত্ব এলো না, কেউ কিছু বললো না, সবটাই মেয়েটা এবং মেয়েটার পরিবারের উপর দিয়ে গেল। এটা কি ঠিক হলো? আর এই যে আপনাদের এরকম করার জন্য মেয়েটে যে একটা এরকম ডিসিশন নিয়েছিল, এটা মেয়েটিরও কিন্তু মানে জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারত। তো এগুলো যখন ডাক্তারবাবু বলেন এবং পরিষ্কার করে বলে দেন যে দেখুন এই বিষয়গুলোকে আস্তে আস্তে স্বাভাবিকভাবে নিতে শিখুন, হ্যাঁ ও ভুল করেছে, কিন্তু সেটার জন্য এতটা রিয়াক্ট করা আপনাদের ঠিক হয়নি। তো ব্যাপারটা অনেক দূর অবধি যায়, প্রশাসন অবধিও ব্যাপারটা
মানে ওখানকার লোকাল যিনি আর কি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছিলেন তাদেরও কানে কথাটা পৌঁছয়। তো তারা তখন বলে যে না না, আমরা মেয়েটির পরিবারকে কোনো রকম কোনো ডিস্টারবেন্সের মধ্যে ফেলবো না, ওরা ভালো থাকে, যাতে মেয়েটা চিকিৎসার সমস্ত সব কিছু ওখান থেকেই বন্দোবস্ত হয়। তো মেয়েটার ট্রিটমেন্ট ঠিকমতো হয়ে যায় এবং মেয়েটি কিন্তু একদম সুস্থ হয়ে যায়। কিন্তু এই যে এত কিছু ঘটে গেল, এই পুরো সময়টার মধ্যে কিন্তু ছেলেটির বাবা মায়ের কোনো মানে হদিশ পাওয়া গেল না। এবং রীতিমতো ছেলেটির খোঁজে ওখানকার লোকাল যে লোকজন ছিল তারাও খোঁজ খবর করা শুরু করে যে কোথায় গেল। এবার ওদের যে আত্মীয় ছিল, ওদের বাড়িতে আরও যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তো তখন তারাও দেখছে যে না, এখন তো আর মানে ব্যাপারটা অন্যদিকে চলে গেছে, এখন তো আর পুরোপুরি এড়িয়ে যাওয়া যাবে না। তো তখন ওরা বললো যে দেখুন, ওরা রাজস্থানের একটা জায়গার নাম বলে যে ওরা ওখানে গেছে, কিন্তু সেখানে গিয়ে ওরা কোথায় আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ওরা একাই গেছে, আমরা যাইনি এবং আমাদের সাথেও কোনো যোগাযোগ নেই। এবার বাড়িটা মানে ওদের গ্রামের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, সেখান থেকে রাজস্থান গিয়ে সমস্ত খোঁজ খবর করা, এই বিষয়টা তো একটা খুব সহজ বিষয় নয়। আর গ্রামের অধিকাংশ লোকই গরিব গুরবো মানুষ, তাদের পক্ষে সমস্ত কাজকর্ম ফেলে তারা রাজস্থান ছুটবে, এটাও খুব একটা আর কি যে খুব ভালো ব্যাপার তা তো নয়। তো ব্যাপারটা ওখানে তখনকার মতো একটু থিমিয়ে গেল। এদিকে মেয়েটা এবং মেয়েটার পরিবার কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্যে পড়ল। মেয়েটি শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ হয়ে যায়, কারণ ওর ট্রিটমেন্ট ওখানে খুব ভালো মতোই হয়, কিন্তু মানসিক দিক থেকে মেয়েটি একদম মানে ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যায়। মেয়েটি আসলে ভাবতেই পারেনি যে ওর একটা এরকম কঠিন সময়ে ছেলেটিকে ও তার পাশে পাবে না। এবং এদিকে গ্রামের কিছু লোকজন মিলে ছেলেটির বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তারা তখন বলে যে তাদের ছেলে নাকি এখানে বিয়ে করে নিয়েছে, এবং বলে যে আমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলে রাজস্থানে এসে বিয়ে করে নিয়েছে, আমাদের আর কিছু বলার নেই, আমাদের আর কিছু করার নেই। এবার এই কথাটা স্বাভাবিকভাবেই মেয়েটির কানেও আসে যে ওর যে মানে যাকে ও এত ভালোবাসতো সেই ছেলেটি নাকি বিয়ে করে নিয়েছে। তো মেয়েটি ওর মানে এটা শুনে তো স্বাভাবিকভাবেই প্রচণ্ড শকড হয়ে যায়, ও ভীষণ কান্নাকাটি করে। মানে ও তখন নাকি ওর বাড়ির লোককে বলে যে আমাকে তোমরা বাঁচিয়েছিলে কেন, আমি যা করতে গেছিলাম সেটা আমায় করতে দিতে, তাহলে আমাকে অ্যাটলিস্ট এটা তো শুনতে হতো না, আমি তো এত কিছু জীবনে হারিয়েই ফেললাম, নিজের জীবনটাও না হয় হারিয়েই ফেলতাম, কি আছে। যাই হোক, তো এইরকম একটা যখন সিচুয়েশানে পড়ে তো মেয়েটি স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়ে। কিন্তু মেয়েটি ভেঙে পড়ে, বাট তার পর থেকেই ও মাঝে মধ্যেই ওর মাকে বলতো যে মা, আমার না মনে হচ্ছে যে এখানে একটা কিছু গণ্ডগোল হচ্ছে, কারণ আমি মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু আমি যে ছেলেটিকে ভালোবেসেছি সেই ছেলেটি কিন্তু একটা ভালো ছেলে, আমার কিন্তু কখনো ওকে মনে হয়নি যে ও আমাকে ঠকাচ্ছে বা ও আমাকে ভবিষ্যতে ঠকাতে পারে। কারণ দেখো, যখন এই বিষয়টা জানাজানি হলো, ও তো পারতো তখন বিষয়টা অস্বীকার করতো, কিন্তু অস্বীকার করেনি। আর এই যে ছেলেটাকে যে হঠাৎ করে ওরা রাজস্থান নিয়ে চলে গেল, এটাই বা কেন নিয়ে গেল? আর যদি ও বিয়ে করার হতো, ও এখানে বউ নিয়ে তাহলে আসুক, গ্রামেই আসুক, আমি তো আর যাব না, আমি তো আর ওর কাছে গিয়ে বলবো না যে না তুমি আমাকে বিয়ে করো। কিন্তু আমার এই বিষয়টা না ঠিকঠাক লাগছে না। এবার মেয়েটির মা তো বলে যে দেখ, যা হবার হয়ে গেছে, তুই আর এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামাস না, ও বিয়ে করেছে। এবার ওরাও বলল যে ঠিক আছে, মানে মেয়েটির বাবা দাদা সবাই ঠিক করলো যে মেয়েটিকে ওর মামা বাড়িতে পাঠিয়ে দেবে। এবার মেয়েটির যে মামা বাড়ি, সেই মামা বাড়ি হচ্ছে বর্ধমানে। তো ঠিক হলো যে বর্ধমানে মেয়েটিকে পাঠিয়ে দেবে, ও বাকি পড়াশুনো ওখানেই করবে এবং তারপরে ওরা মেয়েটির ওই মামা বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, কারণ এখানে ব্যাপারটা অনেক জানাজানি হয়ে গেছে। তো তখন মেয়েটি বলে যে দেখো, তোমরা আমাকে বর্ধমান পাঠিয়ে দিচ্ছ ঠিক আছে, আমি ওখানে পড়াশুনো করব সেটাও ঠিক আছে, কিন্তু তোমরা আমাকে বিয়ের কথা আর কোনো দিন বলবে না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কারণ মানে ওর যখন এই বিষয়টা হলো, তো তার কিছুদিন পরে ওকে মানে যে গাইনোকোলজিস্ট ছিল সে বলেছিল তোমাকে একবার দেখাতে এসো, কারণ মানে ওর বয়সটা খুব কম, আর একটা এরকম ঘটনা ঘটে গেছে, তো শারীরিক দিক থেকে দুর্বল ছিল তো, এবং ভিতরে কোনো ইনফেকশন হয়েছে কি হয়নি সেটা একবার চেক আপের জন্য ওকে আসতে বলেছিল। তো তখন ও যখন এসেছিল, তো তখনই নার্স দিদি এবং যে ডাক্তার, তিনি ওকে খুব ভালো করে বোঝায় যে দেখো, তোমার জীবনের সাথে কিন্তু একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, এত ছোট বয়সে তুমি তোমার প্রেগনেন্সি এসেছিল, সেটা এরকমভাবে খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তো তোমার কিন্তু শরীর মনের উপর দিয়ে যে কী যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো তখন ওকে মানে ডাক্তার
যে যিনি ছিলেন এবং এই নার্স দিদি দুজনে মিলেই আর কি বোঝায় যে দেখো তোমাকে জীবনে কিছু একটা করতে হবে, তুমি জীবনে নিজের পায়ে দাঁড়াও, তুমি পড়াশুনো করো, তুমি কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে, তাই বলে কিন্তু তুমি তোমার জীবনটাকে এখানে থামিয়ে দিও না। ওকে মানে ভালো করে বোঝে। এবং মেয়েটি তখন এই ডাক্তার ম্যাডাম এবং আর এই নার্স দিদিকে বলেছিল যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারাই তো আমার জীবনটা বাঁচিয়েছেন, তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি পড়াশুনো করবো এবং আমি আমার জীবনে কিছু একটা আমি হব, আমি জীবনে কিছু একটা করবই, কারণ আমাকে এটা করতেই হবে। তো তার মধ্যে তারপরে এইসব ঘটনাগুলো ঘটে যায়। তো মেয়েটির বাড়ি থেকে তখন ওকে বর্ধমানে পাঠিয়ে দেয় ওর মামা বাড়িতে। এদিকে তো মেয়েটির পড়াশুনো হতে থাকে, কিন্তু ও না মানে ভাবে যে আমি মানে যা হচ্ছে হোক, কিন্তু আমাকে ব্যাপারটা জানতে হবে। মানে মেয়েটার ভাবুন, মানে ওই ঘটনাটার পরে এক ধাপে যেন মেয়েটির ম্যাচিউরিটি অনেক বেড়ে গেছিল। এবং এই মেয়েটির সাথে কিন্তু এই নার্স দিদির একটা যোগাযোগ কিন্তু ছিলই, মেয়েটি আর কি বর্ধমান চলে যাওয়ার পরও যোগাযোগ ছিল। তো মেয়েটি খালি ভাবতো যে এটা হতে পারে না, মানে আমার আর ওর সম্পর্কটা এতটা গভীর ছিল, তারপরে ও হঠাৎ করে বিয়ে করে নেবে, এটা না মেয়েটি কোনোভাবেই মানতেও পারেনি এবং কোথাও ওর প্রথম থেকেই মনে হয়েছিল যে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয়। তো এরপরে যখন মেয়েটির উচ্চ মাধ্যমিক হয়ে গিয়ে যখন মেয়েটি কলেজে ভর্তি হলো, তো তখন মেয়েটির বাড়িতে মেয়েটির দিদা ছিল এবং ওর মামা মাসি আশেপাশেই সবাই থাকতো, কিন্তু মেয়েটি মেইনলি থাকতো দিদার সাথেই। এবার ওর দিদা ওকে নিয়ে খুব চিন্তায় থাকতো, ওকে বলতো এখানে যাস না, ওখানে যাস না, এটা করিস না, ওটা করিস না। তো তখন ওর দিদাকে বলতো যে দেখো আমার সাথে মানে একটা মেয়ের সাথে যতটা খারাপ হতে পারে বা একটা মেয়ের জীবনে একটা যে কঠিন পরিস্থিতি আসতে পারে, আমি সেটা জীবনে দেখে নিয়েছি। তো ওর দিদাকে বলে যে দিদা তুমি আমাকে একটা সুযোগ দাও, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি একবার ওর সাথে দেখা করতে চাই। কারণ মেয়েটা কি করেছিল, মেয়েটা ওরই মানে ওর যে আর কি যে ছেলেটির সাথে আর কি ওর প্রেম ছিল, তো সেই ছেলেটির একটি বন্ধুর সাথে যোগাযোগ করতেও সক্ষম হয়। তো মানে সেই ছেলেটা ছিল ওর যে বয়ফ্রেন্ড তার খুব ভালো বন্ধু। তো মানে মেয়েটির বাড়ি থেকে ওর বাবা মা দাদারা তো বলে দিয়েছিল যে তুই এইসবের মধ্যে আর থাকবি না, ওই ছেলেটার সাথে কোনো যোগাযোগ করবি না, ও কোথায় আছে কি আছে তোর জানারও কোনো দরকার নেই। তো ও জানতে পেরেছিল যে ছেলেটা তারপর থেকে গ্রামে আসেনি, কিন্তু তাহলে ছেলেটা গেল কোথায়? তো অনেক কষ্ট করে ওর সেই বন্ধুটার সাথে যোগাযোগ করে এবং বন্ধুটার থেকেও জানতে পারে সেটা হচ্ছে যে বন্ধুটির সাথেও ওর বয়ফ্রেন্ডের সেরকম কোনো যোগাযোগ নেই। তবে প্রথমে বলতে চাইছিল না, বাট পরে ওকে বলে যে ওর সেই বয়ফ্রেন্ড নাকি ওর সাথে মানে এই মেয়েটির সাথে যোগাযোগ করার নাকি অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওকে বাড়ি থেকে যোগাযোগ করতে দেয়নি। তো এক দুবার ছেলেটার সাথে কথা হয়েছিল ওর এই বেস্ট ফ্রেন্ডের সাথে, তো তখন নাকি এই মেয়েটির কথাও জিজ্ঞেসও করেছিল যে ও কেমন আছে, ও কি করছে, গ্রামের লোকেদের ওর প্রতি কী রিয়াকশান। এবং ছেলেটি কিন্তু এটা যখন শোনে যে ওর প্রেগনেন্সিটা নেই বা এরকম একটা ঘটনা ঘটেছে, ছেলেটি কিন্তু খুব দুঃখও পায়। এবং যখন ওর এই বেস্ট ফ্রেন্ড ছেলেটিকে জিজ্ঞেস করে যে কী রে কী ব্যাপার, তুই যখন ওর কথা এতই ভাবছিস, ওর কথা তোর এত মনে পড়ছে, তাহলে তুই এখানে আসছিস না কেন, ওকে বিয়ে করে নিয়ে যা, তুই যদি রাজস্থানে থাকিস তো রাজস্থানেই নিয়ে যা, তোর সমস্যাটা কী? ওর বয়ফ্রেন্ড তখন নাকি ওর বেস্ট ফ্রেন্ডকে বলেছিল ভাই যদি আমি সেটা করতে পারতাম আমি সব থেকে খুশি হতাম, আমি যে অবস্থায় আছি যে কষ্টে আছি সেটা আমি ভাই কাউকে বলতে পারবো না, আর মানে আমি মেয়েটির কাছে গিয়ে যে দাঁড়াবো সেই ক্ষমতাও আমার নেই, ফলে আমার দূর থেকে ওর খবরাখবর নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এবং তারপরে একটা আওয়াজ হয় এবং ছেলেটা নাকি মানে ভয় পেয়ে বলুন বা চমকে গিয়ে বলুন ফোন রেখে দেয়, এবং তারপর থেকে আর কোনোদিন ওর সাথে যোগাযোগ হয়নি। মাঝখানে প্রায় 2.5 বছর কেটে গেছে, 2.5-3 বছর কেটে গেল। এবার যখন এবার উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তখন ওর দিদাকে বলে যে দিদা তুমি আমাকে কয়েকটা দিনের জন্য বাড়ি থেকে ছাড়ো এবং তুমি বাড়িতে আমাকে বলো না যে আমি কোথায় যাচ্ছি। তো তখন মানে ওর দিদা বলছে যে এটা আবার কেমন কথা, তোর বাবা মা মানে আমার ভরসায় তোকে এখানে এতগুলো বছর ধরে রেখেছে, এবার তুই বলছিস হঠাৎ করে তুই কোথাও যাবি, তুই কোথায় যাবি? তো মেয়েটি বলে ও দিদাকে যে দেখো দিদা আমি তোমাকে এখন এটা বলতে পারবো না, কিন্তু তুমি এটুকু জেনো আমার কোনো ক্ষতি হবে না, আমার যা বয়স আমার তার দ্বিগুণ আমি এই দুনিয়াটাকে চিনে গেছি, তো তুমি আমার জন্য ভেবো না। তো দিদাকে তখন কথাটা বলে, মানে অনেকবার যখন দিদা জিজ্ঞেস করেছে যে না 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 তুই আমাকে কারণ না বললে আমি তোকে ছাড়বো না, তো তখনও বলে যে
মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ডটাকে সত্যি রাজস্থানের একটা জায়গায় রয়েছে, এবং অনেক কষ্ট করে ওই ছেলেটির যে বেস্ট ফ্রেন্ড ছিল সে কোথায় আছে কি বৃত্তান্ত সেটা জানতে সক্ষম হয়, এবং ওই ছেলেটা আর কি এই মেয়েটাকে বোনের মতো দেখত। তো মেয়েটা তখন মানে আর কি বলেছিল ওকে যে দাদা তুমি যেভাবেই হোক আমাকে একবার রাজস্থান নিয়ে যাবে, আমি তো একা একা যেতে পারবো না। তো মেয়েটি কিন্তু যখন বর্ধমানে আসে তখন থেকে কিন্তু মেয়েটি নিজে টিউশন করতো, পড়াতো আর কি, এবং ও একটু একটু করে পয়সা জমিয়েছিল। তো ও ওই যেটুকু টাকা পয়সা জমিয়েছিল সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে, আর ওই যে ওর বন্ধুটা ছিল সে, এবং সে ছেলেটির আবার বিয়ে হয়ে গেছিলো, তো সেই বন্ধুর বউ আর এই মেয়েটি তিনজনে মিলে ওরা রাজস্থান যাবে সেটা ও দিদাকে বলে। প্রথমে ও দিদা রাজি হয় না, তারপরে মেয়েটা অনেকবার বলে, তো তখন ও দিদা রাজি হয়। তো ওরা তিনজনে মিলে রাজস্থান যায়, এবং সেই রাজস্থান গিয়ে মানে অবশ্যই একটা অত বড় একটা রাজ্য, সেখানে তো মানে একটা জায়গায় ও থাকে, ওখানকার একটা জেলার নামটা জানতো কোথায়, মানে খুব বেশি ইনফরমেশান কিন্তু ছিল না। তো যাই হোক কোনোভাবে ওরা যোগাযোগ করে ছেলেটির সাথে, এবং সেটাও একটা নাকি বিশাল মানে মেয়েটা নাকি এই নারদিদি যেটা লিখেছেন যে মেয়েটা জানিয়েছিল যে ওরা অনেক কষ্ট করে ছেলেটির সাথে যোগাযোগ করে, এবং আলটিমেটলি যখন ছেলেটার বাড়িতে যায় মানে ওরা একটা ওখানে ঘর ভাড়া করে থাকতো, ঠিক আছে। এবার যখন গেছে মানে ভাবুন মানে মেয়েটির সাথে কতদিন পরে, মানে 3 বছরেরও প্রায় বেশি সময় পরে মেয়েটির সাথে ছেলেটির দেখা হয়, এবং যে অবস্থায় ছেলেটি ছিল সেটা মানে যা চোখে দেখা যায় না। ছেলেটির 2 পা পুরো কালো কালো হয়ে গেছে, পুরো ইনফেকশন হয়ে গেছে, ছেলেটির হাতে ইনফেকশন হয়ে গেছে, ছেলেটি একটা ঘরের মধ্যে রয়েছে, এবং যে সময় ওরা গিয়ে পৌঁছয় সেই সময় ওর মা বা বাবা কেউ বাড়িতে ছিল না, এবং একটা ছোট্ট ঘুপচি একটা 2 কামরার একটা ঘর নিয়ে ওরা থাকে, 2 কামরার একটা ছোট্ট বাড়ি, এবং ছেলেটি খুবই কষ্টে রয়েছে। তো ওকে এই অবস্থায় দেখে তো মেয়েটা মানে ঝরঝর করে কাঁদছে, এবং মানে ওর সেই বয়ফ্রেন্ড যাকে ও একটা সময় এত ভালোবেসেছে, যে ছেলেটি ওকে এত ভালোবাসতো, মানে সেই ছেলেটির মানে চেহারার সাথে আজকের এই ছেলেটির 3-3.5 বছর পরে সেই ছেলেটির কোনো মিলই নেই যাকে বলে। মানে ওকে দেখে রীতিমতো বোঝা যাচ্ছে যে মানে ও কতটা কষ্টে রয়েছে, এবং যখন ওকে ওখান থেকে বার করে আনা হচ্ছে মানে রীতিমতো দেখছে ঘরের ভিতরটা নোংরা হয়ে রয়েছে, এবং মানে ছেলেটা ঠিকমতো হাঁটতে পারে না। তো কোনো রকমে ওকে ওখান থেকে নিয়ে আসা হয়, এবং এই নিয়ে আসাটাও কিন্তু খুব সহজ ছিল না। মানে ওকে যখন এই ঘর থেকে বার করা হয় সেই মুহূর্তে ছেলেটার বাবা মা চলে আসে, এবং তারা তো প্রচণ্ড প্রতিবাদ করে যে না ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। মেয়েটিকে দেখে তো প্রচণ্ড রেগে যায়, বলে যে এই কালনাগিনী মেয়েটা এখানে কেন এসছে। তো বিশাল অশান্তি হয়। তো ওখানকার যারা লোকাল লোকজন ছিল রাজস্থানের ওখানে, তাদেরকে পুরো বিষয়টা ইনভলভ করে, এবং এক্ষেত্রে ওই ছেলেটির যে বন্ধু এবং বন্ধুর যে বউ ছিল এই দুজন কিন্তু খুব হেল্প করে। তারা তখন ওখানকার লোকাল লোকেদেরকে সমস্ত কথা খুলে বলে। তারা বলছে যে এই ব্যাপার, এরা তো এখানে বেশি দিন ধরে রয়েছে, হ্যাঁ এরা সারাদিন কি করে, ছেলেটাকে দিয়ে কী সব কাজ করা, ছেলেটাকে মাঝে মধ্যে কোথায় নিয়ে যায় যে আমরাও বুঝতে পারি না। আর যেহেতু ওরা হিন্দি অতটা ভালো বলতে পারে না, আর এরাও বাংলা বোঝে না, ফলে পুরো বিষয়টা কি সেটা এরা ধরতে পারেনি, কিন্তু এটুকু বুঝতে পারতো যে এরা যে কাজের সাথে যুক্ত আছে সেটা খুব একটা ভালো না। যাই হোক, তো ওকে ওখান থেকে বের করে প্রথমেই হাসপাতালে দেয়া হয়, এবং হাসপাতালে দেওয়ার পরে ডাক্তাররা ওখানে বলে যে মানে প্রচণ্ড ইনফেকশান হয়ে গেছে, বলছে যে এর মানে পা দুটো বাঁচানো খুব মুশকিল, মানে খুবই আর কি সিরিয়াস কন্ডিশন, বলে এখানে তো হবে না, একে বড় হাসপাতাল নিয়ে যেতে হবে। তারপরে ওখান থেকে ওরা বড় হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে ডাক্তারবাবুরা মানে পুরোপুরি চেষ্টা করে ওকে সুস্থ করার, কিন্তু ওর পায়ের দুটো আঙুল মানে 2 করে আঙুল বাদ দিতে হয়, মানে এতটাই ইনফেকশান হয়ে গেছিলো। এবং ছেলেটির আরও কিছু সমস্যা ছিল, সব কিছুই ট্রিটমেন্ট হয়, প্রায় সেই ট্রিটমেন্ট হতে হতে 1.5 মাস সময় লেগে যায়। মাঝখানে মেয়েটা আবার বাড়ি আসে, এসে ওর দিদাকে নিয়ে যায়, মেয়েটির বাড়িতে খবর যায়, ওর বাবা মাও আসে। তো সব কিছু মানে করে ছেলেটিকে পুরোপুরি সুস্থ করতে প্রায় 1.5 মাস ওকে হসপিটালাইজ ছিল ওখানে। কিন্তু এত কিছু যে হলো সেটা কেন হলো, ছেলেটির এই পরিণতি কেন হলো, এটাই হচ্ছে সবথেকে বড় এখানে প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ছেলেটির এই করুণ পরিণতি যে হয়েছিল
এটার কারণটা যখন আপনারা শুনবেন আপনারা নিজেরাও খুব অবাক হয়ে যাবেন যে এটাও কি কোনো কারণ হতে পারে। এবং এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে ছেলেটাকে যখন হসপিটালাইজড করা হয়, যখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছে যে এতটা বাড়াবাড়ি কী করে হলো, মানে প্রথম যখন ছেলেটার ট্রিটমেন্ট শুরু হয় তখন অবধি অ্যাটলিস্ট সব কিছু তাও ঠিকঠাক চলছিল, বাট যে মুহূর্তে ছেলেটাকে বড় হাসপাতালে ভর্তি করানো হয় তখন কিন্তু আবার গেমটা চেঞ্জ হয়ে যায়। কীরকম? ছেলেটির বাবা মা মানে বলে যে আমাদের তো টাকা পয়সা নেই, আমাদেরকে টাকা আনতে যেতে হবে। তো তারা বলে যে আমরা আমাদের যে বাড়ি ঝাড়খণ্ড সেখানে যাচ্ছি। এই বলে ছেলেটির বাবা এবং মা দুজনেই ওখান থেকে চম্পট দেয়, এবং তারা কিন্তু যথারীতি আর টাকা পয়সা নিয়ে আসে না। তো যাই হোক, এবার ছেলেটার তো মাঝখানে কথাবার্তাও মানে ঠিকমতো বলতে পারছিল না, এতটাই অসুস্থ হয়ে গেছিলো। তো তারপরে যখন ওকে মোটামুটি সুস্থ করা হয় তখন ও হসপিটালেই, তো ওকে জিজ্ঞেস করা হয় যে কী ব্যাপার, মানে মেয়েটা বলছে যে তুমি আমার সাথে কোনো আর যোগাযোগ করলে না, তোমার যে এত ভালো বন্ধু তার সাথে তুমি আর কোনো কথাবার্তা বললে না, কী ব্যাপার, কেন? আর তোমারই বা এই পরিণতি হলো কী করে? তুমি তোমার বাবা মায়ের সাথে এখানে ছিলে, তারা তোমার কখনো চিকিৎসা করায়নি, কী হয়েছিল ব্যাপারটা? তো তখন ছেলেটা যেটা বলে মানে সেটা রীতিমতো শকিং। তো প্রথম কথা হচ্ছে যে এই যে ছেলেটি ছিল, এই ছেলেটি কিন্তু মানে এই বাড়ির ছেলেই নয়, মানে এই যে বাবা মা যারা ওকে মানুষ করেছে তারা অ্যাকচুয়ালি ওর বাবা মাই নয়। ও হচ্ছে ওদেরই কোনো এক ফ্যামিলি মেম্বার ছিল, মানে সে এদেরই বাড়ির অন্তর্গত। তো তাদের কারোর একজনের সন্তান, যার বাবা এবং মা কেউই বেঁচে ছিল না। মানে ও মারা যাওয়ার মানে জন্মানোর কিছুদিনের মধ্যে ওর বাবা মা দুজনেই গত হয়। এবং যেহেতু মানে বাচ্চাটার দায়িত্ব কেউ নিতে চায় না, তো যাই হোক কোনোভাবেই এদের ঘাড়ে এসে দায়িত্বটা পড়ে। এবং এই যে দম্পতি, এর একটা মেয়ে ছিল, একটাই মেয়ে ছিল, এবং সেই মেয়েটা অনেকটাই বড় ছিল এবং তার মানে বিয়েও হয়ে গেছে বহুদিন আগে। এবার এই দম্পতি তখন অন্য জায়গায় থাকতো। তো তারা তখন ভাবে যে ঠিক আছে এই ছেলেটাকে আমরা মানুষ করব। তো এরা তখন ভাবে যে মানে কিছু একটা ঘটনা ঘটেছিল, তো সেই জন্য এই ছেলেটার যে বাবা মা ছিল, প্রকৃত যে বাবা মা, তার জন্মদাতা যে বাবা মা, তো তাদের পরিচয়টা গোপন রাখে ওরা বলে যে এটা ওদেরই সন্তান, এবং সবাই সেটা বিশ্বাসও করে যে ঠিক আছে এদেরই সন্তান। এবং এই ছেলেটাকে ওরা যে মানে অ্যাডাপ্ট করে নিয়েছিল তার পিছনে একটা কারণ ছিল, কারণ এই ছেলেটাকে অ্যাডাপ্ট করার আগে ওরা ছেলেটাকে একজন বাবাজির কাছে নিয়ে যায়। তো সে নাকি বলেছিল যে এই ছেলেটা খুব ভালো, মানে ছেলেটা খুব ভালো ছেলে হবে এবং ছেলেটির প্রচুর আয় উন্নতি হবে, মানে এই ছেলেটা খুব মানে কি আর কি টাকা পয়সা সব দিক থেকে এর খুব ভালো ভাগ্য আছে। তো সেটা জেনে শুনেই এরা নেয় ছেলেটাকে। এবার যাই হোক মানে আর কি ওকে মানুষ করেছে, এবং এই ছেলেটার ওপরে মানে ওর বাবা মা মানে যারা আর কি ওকে মানুষ করেছে, যে বাবা মা, তারা এমনভাবেই ওর উপর একটা ইনফ্লুয়েন্স খাটিয়ে রেখেছিল যে ওরা যা বলবে ছেলেটা শুধু তাই করবে, তাই শুনবে, তাই বুঝবে। এবার যতদিন অবধি এই বিষয়টা চলছিল ততদিন অবধি সব কিছু ঠিকঠাক চলছিল। এবার যে মুহূর্তে এই মেয়েটির সাথে প্রেমের কথা সামনে আসে, মেয়েটি প্রেগনেন্ট হয়, এই বিষয়টা যখন থেকে সামনে আসে তখন থেকেই কিন্তু বিষয়টা চেঞ্জ হয়ে যায়। এবং ওকে মিথ্যে কথা বলে ওরা সত্যি সত্যি প্রথমে একটা ঝাড়খণ্ডেরই ওখান থেকে একটা গ্রামে নিয়ে যায়, এবং সেখান থেকে ওকে রাজস্থান নিয়ে আসে। এবং ছেলেটি যথারীতি বলে যে তোমরা এখানে কেন আনলে, আমাদের তো গ্রামের গিয়ে বিয়ে করার কথা। তখন বলছে না না, সব বিয়ে ঠিয়ে হবে না, এখানেই থাকবে। তো ওরা ওখানে এই ছেলেটিকে দিয়ে বিভিন্ন ধরনের রিচুয়াল করাতো, এবং সেখান থেকে কোনোভাবে ওরা মানে ছেলেটার ঠিক সব কিছু পুরোপুরি মনেও নেই, মানে এমনই ওকে কিছু একটা খাওয়ানো হতো, এবং সেটা থেকেই ওকে দিয়ে বিভিন্ন কার্য মানে ওকে বিভিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হতো, এবং সেখানে গিয়ে কারোর হয়তো কোনো কাজ হচ্ছে না, কারোর হয়তো কোনো কিছু আটকে আছে, তো সেইগুলো ওর উপর দিয়ে সেই ক্রিয়াদিটা করা হতো। এবং সেটার বদলে ওর সেই যারা ওকে পালন করেছে যে বাবা মা, তারা কিন্তু টাকা নিত। এবং ওরা এতটা চালাক ছিল যে ওরা থাকতো যে এরিয়ায় সেখান থেকে অনেক দূরের বাড়িতে ওকে নিয়ে যেত বিভিন্ন কাজের জন্য, মানে এবং সেই কাজগুলো খুব ভয়ঙ্কর মানে ভূত তাড়ানো, কোনো বাড়িতে হয়তো কোনো মানে ঘটনা ঘটছে, কোনো ভৌতিক ঘটনা, সেখানে ওকে নিয়ে যেত। এবং আর একটা লোক ছিল এগুলোর পিছনে, সেই লোকটা কিন্তু চেনে না, মানে অ্যাকচুয়ালি সেই লোকটা কে কি ও অত কিছু জানে না। ওকে একটা জিনিস খাওয়ানো হতো, এবং খাওয়ানোর পরে ও কি করতো নিজেও জানে না, ও কী অ্যাক্টিভিটিস করতো, কিন্তু ওর এটা মনে আছে যে সেই বাড়ির লোক খুব খুশি হয়ে যেত, মানে যে কাজের জন্য নিয়ে যেত সেই কাজটা হয়ে যেত।
ফলে ভালো রকমের ওরা টাকা পেত এবং সেই টাকা দিয়ে ওরা সেই টাকা নিজের মেয়েকে পাঠিয়ে দিত, নিজেরা সেই টাকা খরচা করতো। এবং এই করতে করতেই একবার ওর খুব বাজে রকমভাবে পা কেটে যায় এবং পা কেটে গিয়ে সেখান থেকে ইনফেকশন হয়। খুব সাধারণ একটা ওষুধ লাগানো হয়, কিন্তু সেই ওষুধে ঠিকমতো কাজ হয় না, যেহেতু খুব বাড়াবাড়ি লেভেলের হয়ে গেছিলো। এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু ওর 2 পায়েই ইনফেকশন হয়ে যায়। ও ঠিকমতো চলতে পারতো না, তো কোনো রকমে ওকে টেনে হিঁচড়ে ওখান থেকে জোর করে ওকে নিয়ে যাওয়া হতো। এবং এই ছেলেটা সেই সময় জানতে পারে যে এই আদৌ মানে এই বাড়ির ছেলেই নয়, মানে এরা এর আসল বাবা মাই নয়। তো পরে অনেক পরে জানতে পারে, কিন্তু ওর তখন এমনই অবস্থা, মানে ওখান থেকে যে পালিয়ে আসবে সেটাও সম্ভবপর ছিল না। তো সেই কারণেই আস্তে আস্তে ওর সাথে কিন্তু মানে ও সবার সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মানে ও যখন জানেও যে মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটেছে, ও ভেবেছিল যে ঠিক আছে আমি কিছুদিন পরে চলে আসবো, ব্যাপার কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু পুরো বিষয়টা স্বাভাবিক হয়ই না। তো এই সমস্ত বিষয় হয়, তো তারপরে ছেলেটাকে সুস্থ করে ওরা বর্ধমানের বাড়িতে নিয়ে আসে এবং তারপরে এই বিষয়টা ওরা জানানোর জন্য ওরা ঝাড়খণ্ড যায়। এবং ঝাড়খণ্ড গিয়ে যেটা ওরা জানতে পারে যে ওকে যারা এই পালন করেছিল, ওর যে বাবা মা, তারা ব্যাপারটা আঁচ করেছিল যে ছেলেটা সুস্থ হলে এবার সে তো সব কিছু বলে দেবে। তারা ওখান থেকে মানে এসে ওরা মানে 1 সপ্তাহের মধ্যে ওদের যেটুকু যা জায়গা জমি যা কিছু ছিল সব বেচে টাকা পয়সা নিয়ে ওরা চম্পট দেয়। এবং ওরা কাউকেই বলেনি যে ওরা অ্যাকচুয়ালি কোথায় গেছে। ইভেন ওদের মেয়ের বাড়িতে যখন গিয়ে খোঁজ খবর করা হয়, সেও বলে যে আমি তো বিবাহিত মেয়ে, আমি কী করে জানবো। সে হয়তো জানতো, হয়তো জানতো না, যাই হোক। তো তারপরে ওদের খুব ভালো করে বিয়ে হয়, মেয়েটি পড়াশুনো শেষ করে এবং ওই যে বললাম ছেলেটি খুবই মানে ছেলেটির যে লক্ষণগুলো ছিল সেটা খুব ভালো ছিল। ছেলেটির মানে অর্থভাগ্য খুব ভালো ছিল। ছেলেটি তারপর একটা ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসাটি প্রথম থেকে কিন্তু বেশ লাভজনক হয়। মানে ওদের যে বিয়ে সংসার সব কিছুই খুব ভালোভাবেই চলে এবং ওই নার্স দিদিকে সব কথাই বলেছিল, জানিয়েছিল এবং নার্স দিদি তো শুনে খুব খুশি হয় যে ওরা মানে এত কষ্টের পরেও ওরা একসাথে রয়েছে, ওদের বিয়ে হয়েছে, ওরা হ্যাপিলি ম্যারিড, এটা ওনারও খুব ভালো লাগে। এবং পরবর্তী সময় ওদের কিন্তু একটা নয় দুটো ফুটফুটে সন্তান হয়, একটি ছেলে এবং একটি মেয়ে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।